মা, তোমার গুণবতী মেয়ে কি ঘুম থেকে উঠে পড়েছে নাকি তাকে থাপ্পড় দিয়ে উঠাতে হবে? কথাটা বলতে বলতে দোতলার সিঁড়ি দিয়ে নিচে নামলো আরিয়ান তালুকদার আনাস। এদিকে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য নিচে নেমে এলো আনাস। পরনে তার সাদা শার্ট, শার্টের সঙ্গে ইন করা কালো প্যান্ট, শার্টের হাতা কোনো অবধি গোটানো, বুকের সামনের দুটো বোতাম খুলে রাখা, কারণ বুকের ফর্সা ত্বক যেন সাদা মুক্তোর আভা খুলে বেড়াচ্ছে। বাম হাতে রয়েছে রোলেক্সের ঘড়ি, পায়ে শু, মাথার চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে সাজানো, উচ্চতায় 5 ফুট 7 হবে। টেবিলে আনাসের জন্য নাস্তা দিতে দিতে জবাব দিলেন আদিবা তালুকদার। তালুকদারের মেয়ে বাড়িতে থাকলে তো থাপ্পড় দিবি, তাকে তো তার জনপ্রিয় জান সেই সকাল 7টার দিকে এসে নিয়ে গেছে। কাকিমণি, তুমি মন্দ বলো নাই। আদিবা তালুকদার নিজের কথাটা শেষ করার আগেই খাবার টেবিলের এক কোণে নিজের নাস্তা শেষ করতে করতে বলে উঠল আরিয়ান তালুকদার আহিন। ছেলেটার বয়স আর কতই হবে, এই তো জানুয়ারির 21 তারিখে 13তে পা দিবে। দেখতে কিন্তু সে মাশাআল্লাহ। তবে তার ভাষ্যমতে বড়দের কথার মাঝখানে তার কথা বলা নাকি জন্মগত অধিকার। বর্তমানে সে তার দায়িত্ব পালন করতে ব্যস্ত। আদিবা তালুকদার বললেন, আমি আবার কি বললাম আহিন বাবা? আহিন বলে উঠল, কাকিমণি, তুমি আপুকে বললে না তালুকদারের মেয়ে? ওইটাই বললাম আমি। আপু তালুকদারের মেয়ে তো, যেমন ধরো আসান তালুকদার, এই বাড়ির মালিক, অর্থাৎ আমার দাদা ভাই। সে এখন তার বউকে নিয়ে পেঁয়াজ খেতে মূলা তুলতে ব্যস্ত, মৃত। তার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলের নাম আদনান তালুকদার, ছোট ছেলের নাম আহাদ তালুকদার, আর মেয়ের নাম আহানা তালুকদার। যদিও বিয়ের পরে তালুকদার থেকে শেখ হয়েছে। আদনান তালুকদারের 2 মাত্র ছেলে। বড় ছেলের নাম আজাদ তালুকদার তারতিব, আর ছোট ছেলে অর্থাৎ মেরা নাম তো সুনাই হোগা আপ লোগ। তারপরে একটু ভাব নিয়ে আদিয়ান তালুকদার আহিন। আর রইল মিস্টার রাহাত তালুকদারের ছেলে মেয়ের কথা। আহিন ওর কাকিমণিকে সিঁড়ির দিকে হাতের ইশারা দেখিয়ে, ওই যে দেখছো কাকিমণি, একটা হিরোকে আসতে দেখছো না? আদিবা মাথা নেড়ে বোঝালো, দেখতেছে। আহিন ওর কাকিমণির মুখের দিকে তাকিয়ে, ওটাকে জানো? আমার চাচা তো বড় ভাই, যে কিনা পড়াশোনা শেষ করে নিজের বাবা বড় আব্বুর অফিসে জয়েন করেছে, মিস্টার আরিয়ান তালুকদার আনাস। তার একমাত্র বোন আদিবা তালুকদার আরাত, যাকে তুমি কিছুক্ষণ আগে তালুকদারের মেয়ে বলে সম্বোধন করলে। এবার বলো, আরাত আপু তালুকদারের মেয়ে হলো কিনা? আহিনের এত বড় যুক্তি শুনে আদিবা তালুকদার বেকুব বনে দাঁড়িয়ে রইল। চুপ কর বেদব ছেলে, শুধু শুধু কাকিমণিরকে জ্বালাচ্ছিস কেন? কিচেন রুম থেকে খাবার টেবিলের দিকে আস্তে আস্তে কথাটা বলে উঠল রাবেয়া তালুকদার। আহিন খাবার খেতে খেতে মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আমি আবার কি করলাম রে বাবা? আমি তো শুধু কাকিমণিকে কথাটা বুঝিয়ে বলতেছি। আনাস আহিনের মাথায় একটি গাঁট্টি মেরে চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলে উঠল, হয়েছে বুদ্ধিজীবীর ভান্ডার, আপনাকে আর বোঝাতে হবে না। কথাটা বলতে বলতে খাবার শুরু করলো আনাস, আর আহিন আনাসের দিকে তাকিয়ে মুখ বাঁকালো। আনাস আদিবা তালুকদারের দিকে তাকিয়ে বলে উঠল, আরাত এত সকাল সকাল বাড়িতে নেই মানি? কই গিয়েছে তাহলে? আদিবা তালুকদার কিছু বলবে তার আগেই মেন গেটের দিক থেকে কারো কণ্ঠ ভেসে আসলো। সবাই কণ্ঠের মালিককে অনুসরণ করতে দরজার দিকে তাকিয়ে আলবিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। আহিনের সমবয়সী ছেলেটা, এক স্কুলে পড়ে 2 জন, বলতে গেলে 2 জন 2 জনের জান। ভাইয়া, আমি বলেছি। কথাটা বলতে বলতে খাবারের টেবিলের দিকে এগিয়ে আসলো আলভি। সাতচুন্নি আর মায়াবতী 2 জন কাকিমণির চোখ ফাঁকি দিয়ে মায়াবতীর স্কুটি নিয়ে লং ড্রাইভে বের হয়েছে। আমি কাল রাতে যখন চুপি চুপি মায়াবতীকে দেখতে বেলকনিতে গিয়েছিলাম, তখন ওদের 2 জনের কথাগুলো আমি আড়ি পেতে শুনেছিলাম। আলভির কথায় সবাই অবাক চোখে তাকিয়ে রইল আলভির দিকে। আহিন তো অবাক হয়ে বলেই উঠল, মুখ একটু গুমরা করে, ছি ছি আলভি, বড়দের কথা তুই আমাকে রেখে একা একা হাতড়ি পাতলি? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? এই তোর বন্ধুত্ব? যা, তোর সঙ্গে আজ থেকে আমার কোনো কথা নেই। তারপর কিছু একটা মনে করার মতো করে বলে উঠল আহিন, এক মিনিট, তুই মায়াবতীকে দেখতে গিয়েছিলি মানি? তোর মায়াবতীর মানি তো আরাতাপুর কথা বলছিস, তাই না? আলবি একটু লজ্জা মুখ করে, হ্যাঁ, সেই তো আমার মায়াবতী। আনাস বিরক্ত হয়ে আলবুকে বলে উঠল, স্যার, আপনি তো দেখি সবই জানেন, তাহলে আপনার মূল্যবান ঢংটা বাদ দিয়ে বলেন তো এবার, রশ্মি রাত এত সকাল সকাল কই গিয়েছে? তারপরে আলভি বলল, আসলে আনাস ভাইয়া, ওরা 2 জন কই গিয়েছে আমি এটা বলতে পারবো না। জানোই তো আমার মায়াবতী কতটা চতুর। আমি যে গতকাল রাতে আমার মায়াবতীর আশেপাশে ছিলাম, এটা আমার মায়াবতীর হৃদয়ে বুঝতে পেরেছিল জানো। তারপর মায়াবতীর হৃদয়ে যখন বুঝতে পেরেছিল,
আমি দূর থেকে তার দিকে অপলক দৃষ্টিতে চেয়েছিলাম। ঠিক তখনই আমার চোখে মায়াবতীর চোখ আটকে গেল। আর সেই সময় হঠাৎ সাইড থেকে একটা গান বেজে উঠল। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আনাস আলভির দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, দোহাই লাগে মুখটি তোর একটু বন্ধ কর, নয়তো থাপ্পড় দিব, জ্ঞান হারাবি, বাঁচাতে পারবে না কেউ। এবার আলভি আবার বলতে লাগলো, সরি ভাইয়া, আসলে ঘুষ হিসাবে মায়াবতী আমাকে একটি উড়ন্ত কিস দিয়েছিল, এই জন্য দুইজন লং ড্রাইভে গিয়েছে এটা বললাম, কিন্তু কই গিয়েছে এটা আমি বলতে পারবো না। কথাটা বলেই নিজের মুখ চেপে ধরলো আলভি। কথায় কথায় সে আসল কথাটাই বলে ফেলছে। এখন যে তার মায়াবতীর চুমুর ওয়াদা ভঙ্গ করে গিয়েছে, এখন কি হবে? আলভির মুখ দেখে সবাই হেসে উঠল। আর আনাস বিড়বিড় করে আলভিকে বলদ বলে নিজের খাওয়াতে মনোযোগী হইল। আহিন কিছু বলতে নিবে ঠিক তখনই আদিবা তালুকদার উচ্চ গলায় রাবেয়া তালুকদারের দিকে তাকিয়ে বলে উঠল, এই মেয়ে দুটোকে নিয়ে কি করব বলেন তো আপা? এত সকাল সকাল স্কুটি নিয়ে বের হয়েছে, আমার তো টেনশনে মাথা ঘুরতেছে। ছোট, ওদেরকে নিয়ে টেনশনের কি আছে? আরাতকে তো তুই চিনিস না, আরাত নিজের সাথে ওর প্রাণপ্রিয় রশ্মিকেও সেভ করতে জানে। আদিবা তালুকদার এবার আবার বলে উঠল, আমি কখন বললাম আমি ওদের দুইজনকে নিয়ে টেনশন করতেছি? আমি তো টেনশন করতেছি যে রাস্তা দিয়ে ওরা স্কুটি চালাবে ওই রাস্তার মানুষজনকে নিয়ে। না জানি কার কপাল পুড়ছে আজকে। আর তার মাসুল ওর বাবা বড় আব্বুদের দিতে হবে। কতবার বললাম স্কুটি কিনে দেন না, কিন্তু কে শোনে কার কথা? এই বাড়ির বড় আদরের একমাত্র মেয়ে বলে কথা। ওনার মুখ থেকে কথা বের হওয়ার আগে জিনিস হাজির। এখন নেও, তাকে বাড়িতে খুঁজে পাওয়াই দায়। আদিবা তালুকদার মুখ ব্যঙ্গ করে কথাগুলো বলে উঠল। আনাস মায়ের কথায় পাত্তা না দিয়ে তাড়াতাড়ি করে নিজের খাবার খেতে শুরু করলো। যতক্ষণ পর্যন্ত মেয়েকে সামনে না পাইছে ততক্ষণ পর্যন্ত তার মায়ের মুখের বাণী বন্ধ হবে না। এমনিতেই অফিসে লেট হয়ে যাচ্ছে। বাবা বড় আব্বু অনেক আগেই বের হয়েছে অফিসের উদ্দেশ্যে। তার উপরেও তারতিব ভাইও দেশের বাহিরে। আনাসের উপরে সব দায়িত্ব পড়েছে। আলভি চেয়ার টেনে নিয়ে বসতে বসতে ফলের ঝুড়ি থেকে একটা আপেল হাতে তুলে নিয়ে আপেলে কামড় বসাতে বসাতে বলে উঠল, কাকিমণি তুমি সত্যিই বলছো, ওদের দুই বোনকে নিয়ে আমারও বিশ্বাস হয়। কখন কাকে মৃত্যুর দুয়ারে পাঠানোর ব্যবস্থা করে আল্লাহ মালুম। আনাস খাইতে খাইতে আলভিকে উদ্দেশ্য করে বলে উঠল, বাজে না বকে তোর অলস বন্ধুকে বল তাড়াতাড়ি খাবার শেষ করতে, স্কুলে লেট হয়ে যাচ্ছে। আহিন আনাসের কথায় গাল ফুলিয়ে বলে উঠল, আমি মোটেও অলস না ভাইয়া, উচিত কথা যেখানে আনাস আলভি সেখানে। কথাটা বলেই দুই বন্ধু একসঙ্গে বলে উঠল, বুঝতে পারছো? দুই বন্ধুর প্রতিবাদ দেখে রাবেয়া তালুকদার এবং আদিবা তালুকদার দুইজনই হেসে উঠল। আনাস বিরক্ত হয়ে, হ্যাঁ বুঝতে পেরেছি বুদ্ধিজীবীর ভান্ডার, এখন একটাও কথা না, চুপচাপ খাবার শেষ কর আর চোখের সামনে থেকে দূর হয়ে বিদায় নে। আহিন আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ খাবার শেষ করতে লাগলো। রাবেয়া তালুকদার চিন্তিত গলায় সিঁড়ির দিকে তাকিয়ে বলে উঠল, তারতিব এত লেট করে না তো? ওর তো অফিসে লেট হয়ে যাচ্ছে, এখনো নিচে নামছে না কেন আনাস? ও তো সকাল সকাল জগিং করার জন্য উঠে পড়ে, আজকে কি হয়েছে? ও অসুস্থ নাকি? তখনই আবার আনাস বলে উঠল, ও বড় মা, তোমাকে তো বলতেই ভুলে গিয়েছিলাম, ভাইয়া তো কালকে রাতে ইমার্জেন্সি লন্ডনে ব্যাক করেছে, ওখানে একটি প্রজেক্ট নিয়ে ঝামেলা হয়েছে তো এই জন্য। বাবা বড় আব্বুকে তো সে বলে গিয়েছে। রাবেয়া তালুকদার চিন্তিত মুখটা এখন একটু স্বাভাবিক দেখা গেলেও তারপরে আবার আদিবা তালুকদারের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠল, এই ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে বুঝলি ছোট, তাহলে যদি বউয়ের কারণে বাড়িতে আটকে রাখানো যায়। হুটহাট এ দেশ তো ও দেশ, ছেলেটাকে বুঝে ওঠা বড় দায়। কেমন যেন সবসময় গম্ভীর থাকে, আর কাজ তো কাজই। কথাগুলো শেষ করে আনাসের দিকে তাকিয়ে বলে উঠল, আনাস তরতিব কি লন্ডনে পৌঁছিয়ে ফোন দিয়েছিল? আনাস খাবার টেবিল থেকে উঠতে উঠতে বলতে লাগলো, না বড় মা, এখনো হয়তো বা বিমান ল্যান্ড করে নাই, ভাইয়া রিসোর্টে পৌঁছে ফোন করবে, টেনশন করো না, এখন আমি আসি তাহলে, আল্লাহ হাফেজ। কথাটা বলেই আনাস বাড়ি থেকে বের হয়ে পার্কিং এরিয়া থেকে নিজের বাইকটা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। আসেন তাহলে এবার একটু আবার অন্য দিক থেকে ঘুরে আসি। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি ওই চাচা, ওই চাচা, রাস্তা থেকে সরো, রাস্তা থেকে সরো, সাইড হও, সাইড হও। এই রশ্মি সাবধানে, লেগে গেল, লেগে গেল, লেগে গেল রে, আর আমার কোমরটা শেষ হয়ে গেল। কি ভাবছিলেন অ্যাক্সিডেন্ট? হ্যাঁ ঠিকই ধরেছেন,
দুইজন একটু আগে জমের দুয়ারে ঠকঠক করছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আজরাইল ওদের দুইজনকে উল্টো বলে দিল, বাচ্চারা, তোমাদের এখনো বহুত আকাম করা বাকি, তোমরা এখানে কেন? যাও যাও, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো গিয়ে, আমাকে ডিস্টার্ব করো না, যাও যাও। তো আর কি করার, রশ্মিরাত কি অভদ্র নাকি? ওরা ভদ্রতার খাতিরে চলে আসলো পথের চাচাকে উদ্ধার করতে। আরাত রাস্তা থেকে উঠে নিজের গাউন থেকে হাত দিয়ে ধুলো ঝাড়তে ঝাড়তে চাচাকে উঠাতে এগিয়ে গেল আর বলতে লাগলো, চাচা আপনি ঠিক আছেন তো? কোথাও ব্যথা পাননি তো? ব্যথা পাইলে আমাকে বলেন, ডাক্তারের কাছে নিয়ে যাই। আসলে সরি চাচা, আমরা ঠিক আপনাকে দেখতে পাই নাই। শুধু যে আমাদের দোষ ছিল এটা কিন্তু একদম মেনে নিব না। আপনি রাস্তা দেখে শুনে চলবেন না বলেন? সামনে পিছনে কোন দিকে গাড়ি আছে কিনা চেক করে তারপর তো রাস্তা পার হবেন, তাই না? তারপরে রাস্তার চাচা বলতে লাগলো, আরে মেয়ে, আমাকে ব্যস্ত না হয়ে তুমি ওই মেয়েটাকে গিয়ে ধরো। আমি ঠিক আছি, আমার ব্যথা লাগে নাই। তুমি ওই মেয়েটাকে উঠাও গিয়ে। দেখো মেয়েটার পায়ের উপরে স্কুটি পড়েছে। আরাত সঙ্গে সঙ্গে চোখ তুলে সামনে তাকিয়ে থাকলো। সামনে তাকিয়ে থাকতেই দেখতে পেল রশ্মি রাতের পায়ের উপরে স্কুটি পড়েছে। রশ্মি আরাতের দিকে অবাক চোখে তাকিয়ে আরাতের চালচলন লক্ষ্য করতেছে। প্রথমত তো রশ্মি স্কুটি চালানোর কারণে ওর পায়ের উপরে স্কুটি পড়েছে, আর আরাত পিছনে ছিল বিদায় রাস্তার সাইডে ছিটকে পড়েছে। পথের চাচা স্কুটির ধাক্কা লাগার কারণে কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়েছে। রাস্তা কাঁচা হওয়াতে কেউ কোনো ব্যথা পায়নি তেমন। তবে আরাত রাস্তা থেকে উঠে রশ্মিকে না উঠাতে গিয়ে পথের চাচাকে উঠাচ্ছে, যেখানে পথের চাচার কিছুই হয়নি। আর রশ্মির পায়ের উপরে অলরেডি অসহ্য ব্যথা পাচ্ছে। আরাস রশ্মির দিকে তাকাতেই রশ্মির অসহায় ফেস করে আরাতের দিকে তাকালো। রশ্মির অসহায় ফেস দেখে যে কেউ বলে দিতে পারবে। আর রশ্মি বলতেছে, বোন আরাত, তোর দুটো পায়ে ধরি, প্লিজ বোন আমাকে হেল্প কর। তুই এতটা পাষাণ হলি কি করে? প্লিজ বোন হেল্প কর। আরাত পথের চাচাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে হাতে হাত ভাঁজ করে দাঁড়ালো। মুখটা ব্যঙ্গ করে রশ্মির দিকে তাকিয়ে বলে উঠল, রশ্মি বাবু, তুমি কি ব্যথা পেয়েছো? রশ্মি এবার একটু রাগী লুক নিয়ে বলে উঠল, আরাত, নাটক বাদ দে, তাড়াতাড়ি আমাকে উঠা বলতেছে সাতচুন্নিম। রশ্মির কথায় আরাতের মুখের পরিবর্তন ঘটল। আরাত রশ্মির দিকে এগিয়ে গিয়ে রশ্মিকে উঠাতে উঠাতে পুনরায় বলে উঠল, শাকচুন্নি আমার নাম না, এটা তোর নাম, ভুলে যাস না। তোর ভাই তেলাপোকা জবাই করে তোর নাম আকিকা করে রেখেছিল, আর এই সব কিছু তোর জন্যই হয়েছে। যদি তুই জেদ না ধরতি আর আমি তোকে স্কুটি চালাতে না দিতাম, আর না লং ড্রাইভে বের হওয়ার 12টা বাজতো। মুখটা বাঁকা করে কথাগুলো বলে উঠল আরাত। মুখে একটু রাগ মিশ্রণ করে রশ্মি বলে উঠল, আমি ব্যথা পাইছি, আর তুই আসিস তোর লং ড্রাইভ নিয়ে, তাই না? এবার আবার আরাত বলে উঠল, তো কি করব? তোর শোকে কি এখন রাস্তা ঘোরাঘুরি খাবো নাকি? এবার আবার রশ্মি বলে উঠল, আরাতের বাচ্চা, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। এখন আবার আরাত বলে উঠল, আজব, এখানে আমার বাচ্চা কই পাইলি? তারপরে এদিক ওদিক তাকিয়ে একটু নাটকীয় ভঙ্গিমাতে বলে উঠল আরাত, বল বল, কই গেল সেই গোলামের পুত? তাকে ধর, আমার অনেক কিছু জিজ্ঞাসার বাকি আছে। তার আব্বা কোন রাস্তার জ্যামে আটকে পড়েছে? আমার বাচ্চার আব্বা কি তার শ্বশুরবাড়ির রাস্তা এখনো চিনতে পারছে না? নাকি আমার বাচ্চার আব্বা কিপটা, তার বউকে এত এত শাড়ি কিনে দেওয়ার ভয়ে তার বাচ্চার আম্মুকে ঘরে তুলছে না? তাদের এরকম ফাজলামি দেখার পরে পথের সেই চাচা আবার বলে উঠল, এই মেয়ে, তুমি এত ফাজিল কেন? দেখছো মেয়েটা ব্যথা পাইছে, তাড়াতাড়ি স্কুটি উঠাইয়া ওকে নিয়ে ডক্টরের কাছে যাও। তা না করে একটার পর একটা বাজে বকেই যাচ্ছ। এক নিমিষেই এত প্রকার বাজে বকলে, জানো তুমি সামনে একজন মুরব্বী মানুষ রয়েছে, সেদিকে কোনো খেয়াল নেই তোমার, একটার পর একটা বাজে বকেই যাচ্ছ। এই কথাগুলো বলতে বলতে চাচা রশ্মির কাছে গিয়ে রশ্মিকে মাথায় হাত দিয়ে বলতে লাগলো, মামুনি তুমি ঠিক আছো? রশ্মি বলল, জি আঙ্কেল, একদম পারফেক্ট, শুধু একটু পায়ে ব্যথা পেয়েছি, তাও ঠিক হয়ে যাবে। একটা হাসি দিয়ে বলল রশ্মি কথাগুলো। আর তার নিজের দুই হাতকে কোমরে রেখে গাল ফুলিয়ে পথের চাচার দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা চাচা, আমাকে দেখে আপনার কোন দিক থেকে ফাজিল মনে হইল? পথের চাচা এবার রশ্মির থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণ দৃষ্টি রাখলো আরাতের উপরে। মেয়েটার গায়ের রং লালতি ফর্সা, মুখটা গোল গাল, গাল ফুলিয়ে কোমরে হাত রাখা দেখে মাহবুবুর রহমান একটু হাসি পাইল। কেমন যেন একদম আদর করে দিতে মন চাইছিল। মাহবুব ইসলামের এক নিমিষে নিজের মেয়ের মীরার কথা মনে পড়ে গেল। মীরাও তো এমন করে মাহবুবুল ইসলামের কাছে নিজের অভিযোগগুলো তুলে ধরত। কথাগুলো ভাবতেই মাহবুবুল ইসলামের মুখে একটু হাসি ফুটে উঠছিল। কিছু বলতে যাবে তার আগেই পুনরায় আরাত আবার বলে উঠল, কি বলেন তো চাচা, আজকাল যুগে মানুষের উপকার করতে নেই,
মানুষের উপকার করলে তা মনে রাখে না। যদি আমার ফ্রেন্ড স্কুটিটা আপনার সঙ্গে একটু না ছুঁয়ে ডিরেক্ট ধাক্কা দিয়ে দিত, তাহলে অবশ্যই আমাদের উপকারের কথা আপনার সারা জীবন মনে থাকতো। আমার ফ্রেন্ড আপনাকে উপকার করলো, কিন্তু দেখেন এখনই আপনি আমাদের উপকার ভুলে গিয়ে আমাকে ফাজিল উপাধি দিয়ে দিলেন। হ্যাঁ মানছি, ভুলবশত আমার ফ্রেন্ড মিস্টেক হয়ে গিয়েছে, কিন্তু বিশ্বাস করুন আঙ্কেল, আমি স্কুটি চালাইলে একদম মিস হতো না। আমি আপনাকে ডিরেক্ট উপরের টিকিট কেটে দিতাম। কথা দিচ্ছি পরের বার এমন হবে না। পরের বার দেখা হইলে ডিরেক্ট আপনাকে জমের দুয়ারে পাঠানোর ব্যবস্থা করে দিব। শিওর দিয়ে দিচ্ছি, যান। এই নিয়ে আর মনে কষ্ট রাখবেন না, কেমন? ঠিক আছে, যান। মাহবুব ইসলামের কিছুক্ষণ আগে আরাতকে ঘিরে মনের মধ্যে একটুকু ভালো লাগা শুরু হয়েছিল। সেই ভালো লাগাটুকু এক নিমিষে রাগে রূপান্তর হইল। তাই তো সে আবার আরাতকে বলতে লাগলো, এই বেদব মেয়ে, তুমি তো আসলেই বড় বেদব। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি তাও দেখছি জানছো না। পরের বার দেখা হইলে আমাকে আবার উপরে টিকিট পাঠিয়ে দিবে, তাই না? এটা আবার বড় মুখ করে বলছো, তার সঙ্গে এটাও বলছো। আমি এই নিয়ে যেন মনে কষ্ট না রাখি। আচ্ছা, তোমার মাথায় কি ঘিলু নাই নাকি আছে, কোনটা? মাহবুব ইসলাম আরও কিছু বলতে নিবে, ঠিক তখনই মাহবুব ইসলামের ফোন বেজে উঠল। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে একবার আরাতের দিকে আর চোখে তাকিয়ে ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, হ্যাঁ মাহিন বাবা, বলো কি হয়েছে। ফোনের উপাস থেকে মাহিন নামক ছেলেটা বলে উঠল, আব্বু কই তুমি? আর কতক্ষণ ওয়েট করব? আমার কলেজে লেট হয়ে যাচ্ছে তো। এত লেট হচ্ছে কেন তোমার বাসায় আসতে? মাহবুবুল ইসলাম উত্তর করল, হ্যাঁ মাহিন বাবা, আর 5 মিনিট ওয়েট করো, আমি আসতেছি। তারপর মাহবুবুল ইসলাম আরাতের দিকে আর চোখে তাকিয়ে পুনরায় আবার বলতে লাগলো, আরে বলো না, রাস্তায় একটা পাগল মেয়ের সঙ্গে দেখা হয়েছে, এই জন্য একটু লেট হতেছে। মাহিন অবাক হয়ে ফোনের ওপাশ থেকে বলে উঠল, পাগল? আরাত অবাক হয়ে নিজের দিকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বলতে লাগলো, কি? আমি পাগল? মাহবুবুল ইসলাম ফোনে বলতে লাগলো, হ্যাঁ পাগল, তুমি ওখানে ওয়েট করো, আমি আসতেছি। কথাটা বলেই মাহবুবুল ইসলাম একবার আরাতের দিকে আচ্চোখে তাকিয়ে নিজ গন্তব্যের দিকে হাঁটা ধরলো। কয়েক পা সামনে গিয়ে ফোনটা কেটে পকেটে রাখতে গিয়ে পিছনে আবার তাকালো আরাতের দিকে একবার। পিছনে তাকিয়ে মাহবুবুল ইসলাম বিড়বিড় করে বলে উঠল, কি মেয়ে রে বাবা, আমার কানটা ঝালাপালা করে দিল 6-7 মিনিটে। আমি নিশ্চিত এই মেয়ের বাড়ির মানুষ একদম সবকটা তাচ্ছিরা হবে, না হয়তো এই মেয়েকে সহ্য করে কিভাবে। যে বাড়ির বউ হয়ে যাবে সেই বাড়িকে আমার তরফ থেকে অগ্রিম বেদনার শুভেচ্ছা জানাচ্ছি। আর আরাত তো রেগে একেবারে ফায়ার। রশ্মি আরাতকে একবার দেখে নিল, আরাতকে উদ্দেশ্য করে বলে উঠল, দেখ বোন, অনেকটা দেরি হয়ে গিয়েছে। যদি কাকিমণি জানতে পারে আমরা কাউকে কিছু না জানিয়ে বের হয়ে অ্যাক্সিডেন্ট পর্যন্ত করে ফেলছি, তাহলে আর রক্ষা নেই। তুই আর রাগ করিস না, চুপচাপ থাক এখন প্লিজ। আরাত রশ্মির দিকে রাগী গলায় বলে উঠল, তুই আমাকে রাখতে বারণ করতেছিস? তুই দেখলি ওই চাচা আমাকে পাগল উপাধি দিয়ে গেল, আর তুই তার প্রতিবাদ না করে আমাকে চুপ করতে বলতেছিস। রশ্মি এবার আরাতের দিকে বিরক্তি মুখে তাকিয়ে বলে উঠল, তা কি করতাম? আমিও কি তোর মতো মুরব্বীর সঙ্গে পায়ে পা লেগে ঝগড়া করতাম? তুই কিন্তু কম যাস না, উনি মুরব্বী মানুষ। দেখলি না আমার মাথায় কি সুন্দর করে হাত রাখলো, আর তুই এমন মানুষের সঙ্গে পায়ে পা লেগে ঝগড়া করলি। এবার আরাত আবার বলতে লাগলো, হয়েছে হয়েছে, উনি তো মুরব্বী হয়ে আমার সঙ্গে ঝগড়া করতেছিল, তার বেলায় শুধুমাত্র উনি তোর মাথায় হাত রেখেছে এই জন্য ছেড়ে দিলাম, না হয়তো আমি বুঝিয়ে দিতাম এই আরিবা তালুকদার আরাতের সঙ্গে লাগতে আসাটা কাকে বলে। রশ্মি আর কথা বাড়ালো না। আরাত স্কুটিতে উঠে এবার সামনে বসলো নিজে চালাবে বলে, আর রশ্মিকে পিছনে ঠিকঠাক হয়ে বসিয়ে দিল। হঠাৎ আরাত আবার পুনরায় বলে উঠল, কি রে সাচ্চুন্নি, এখন ঠিক আছিস নাকি ডাক্তার দেখাবি? কথাটা বলেই পিছনে ঘুরে রশ্মিকে দেখে নিল আরাত। দেখি দেখা তো কই ব্যথা পাইছিস। রশ্মি অভিমানী গলায় বলে উঠল, এতক্ষণ আমার কথা মনে ছিল না, এখন দরদ দেখাতে হবে না। আরাত এবার আবার বলে উঠল, আরে রাগ করিস কেন সাচ্চুন্নি, তুই তো আমার সব। তুই ব্যথা পাইছিস আর তোর ব্যথায় আমার জখম হয়ে ধরা দিয়েছে। রশ্মি এবার উত্তেজিত হয়ে বলে উঠল, ওই দেখা তুই কোথায় ব্যথা পাইছিস? বেশি ব্যথা পাইছিস? এতক্ষণ আমাকে নিয়ে তুই পড়েছিলিস, নিজেতে যে ব্যথা পাইলি সেদিকে তোর কোনো খেয়াল নাই। দেখ স্কুটি ঘোরা, ডক্টরের কাছে চল তাড়াতাড়ি। কথা বলে রশ্মি পুনরায় আবার আরাতকে উদ্দেশ্য করে বলে উঠল, সর সর সর, তুই সামনে থেকে সর, পিছনে বস, আমি স্কুটি চালাচ্ছি, তোর আর চালাতে হবে না। কথা বলে রশ্মি স্কুটি থেকে নামতে যাবে, তখনই আরাত রশ্মির দিকে মুক্ত নয়নে তাকিয়ে রইল আর বলে উঠল, হায় হৃদয়।
রশ্মি অবাক হয়ে আবার বলে উঠল, মানে? আরাত স্বাভাবিক হয়ে বলে উঠল, কিছু না। আরাত এতক্ষণ ধরে রশ্মি আর আরাতকে ঘিরে ব্যাকুলতা মুগ্ধ নয়নে দেখছিল। আরাত সমস্যার জখমের কথা বলতেই রশ্মি নিজের ব্যথার কথা ভুলে গিয়ে আরাতের জন্য ছটফটানি শুরু করলো। অথচ আরাত যে রশ্মির ব্যথাকে নিজের জখম মনে করার কথা বলছিল। এটার বেলা কিছু না। রশ্মি স্কুটি থেকে নামতে যাবে তখনই আরাত আবার বলে উঠল, হয়েছে সাতচুন্নি, একবার আপনার কারণে অলরেডি জমের দুয়ার থেকে ঘুরে আসলাম। তা আপনাকে এখন আর চালাতে হবে না। আমি ঠিক আছি। তুই পায়ে ব্যথা পাইছিস, এখন ঠিকঠাক বস, তাহলেই হবে। রশ্মি মুচকি হেসে স্কুটিতে ঠিক হয়ে বসতে বসতে আরাতকে টাইট করে জড়িয়ে ধরে বলে উঠল, আই লাভ ইউ রৎসোনা। আরাত স্কুটি চালাতে চালাতে মুচকি হেসে বলে উঠল, আই লাভ ইউ টু সাতচুন্নি। রশ্মি এবার রাগে গাল ফুলিয়ে বলতে লাগলো, এই তোদের দুইজনের কি আমার এত সুন্দর নামটা চোখে পড়ে না? কত সুন্দর নাম আমার, হৃদিতা জাহান রশ্মি, কিন্তু তোরা দুইজন কি একটা বাজে নামে ডাকিস আমাকে। এবার আরাত শব্দ করে হেসে বলে উঠল, আমাকে কেন বলছিস? তোর মায়ের পেটের ভাই তো বলে, সে তোকে তেলাপোকা জবাই করে তোর নাম সাতচুন্নি রেখেছে। আর আমি আবার আমার ক্লাসের কথাটা ফেলতে পারবো না, বুঝতেই তো পারছিস, একমাত্র ভবিষ্যৎ জামাই বলে কথা। এবার আবার রশ্মি আবার বলতে লাগলো, তাও ঠিক, তবে তুই যেমন ওই আলভিটাও তেমন। একদম তোরদেরকে বলে কোনো কিছুতে লাভ নেই। আলভিকে আর কি বলবো, সে যে আমার মায়ের পেটের ভাই, অথচ দেখ সব স্বভাব তোর হয়েছে। আর সারা দিন আমার পিছনে লেগেই থাকবে, আর সারাক্ষণ শুধু মায়াবতী মায়াবতী করে মুখে ফেনা তুলবে। ফাজিল একটা। সঙ্গে কিন্তু মাইন্ডটাও কম যায় না কোনো দিক থেকে। এবার আবার আরাত বলতে লাগলো ভাব নিয়ে, যা বলছিস তা একদম ঠিক, তবে আমার সাঙ্গুপাঙ্গু বলে কথা, এদের জন্য প্রশংসার কোনো অভাব পড়ে না। মুখে দুষ্টুমির হাসি নিয়ে বলে উঠল রশ্মি, তার বলতে ভাব না নিয়ে ভালোভাবে স্কুটি চালা, দেখিস সামনে আবার অ্যাক্সিডেন্ট করতে যেন না ফেলিস। কিছুক্ষণ আগে তো তোর কারণে আমার পায়ের অর্ধেক হায়াত কমে গিয়েছে। তোর সঙ্গে থাকলে কবে যেন আমার ভবিষ্যৎ জামাইয়ের সঙ্গে মুখোমুখি হওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় হতে হয়। এবার আরাত অবাক হয়ে গেল আর বলতে লাগলো, এই ফাজিল, কি বললি তুই? আমি অ্যাক্সিডেন্ট করছিলাম নাকি তুই? রশ্মি মুচকে হাসি দিয়ে বলে উঠল, তুই তো অ্যাক্সিডেন্ট করলি। কিছুক্ষণ আগে স্কুটিটা তো তুই চালাচ্ছিলি, মনে নেই তোর? আরাত হাসতে হাসতে বলে উঠল, হা হা হা, মনে পড়ে গেছে, আমি তো অ্যাক্সিডেন্ট করছিলাম। এই বলেই দুইজন একসঙ্গে হেসে উঠল। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের সিজন স্টোরিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনাদের প্রতিনিয়ত সাপোর্ট পাই তাহলে আমরা নিশ্চিত প্রতিদিন ভিডিও আপলোড করব। ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে এই গল্পটি এতক্ষণই শোনার জন্য।